সাধারণভাবে বলা হয় যে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের ফলে পূর্ববঙ্গের মুসলমানদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয় তাকে প্রশমিত করার জন্য ব্রিটিশ সরকার ক্ষতিপূরণ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ব্যাখ্যার একটি ঐতিহাসিক ভিত্তি থাকলেও এটি সম্পূর্ণ ইতিহাস নয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ধারণা ১৯১১ সালে আকস্মিকভাবে জন্ম নেয়নি, বরং ১৯ শতকের শেষ ভাগ থেকেই বাংলার মুসলিম শিক্ষিত সমাজ উচ্চশিক্ষায় নিজেদের পশ্চাৎপদতা দূর করার জন্য পূর্ব বাংলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। আজ থেকে ১০৫ বছর আগে পূর্ব বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়, তৎকালীন পূর্ব বাংলার প্রথম বিশ্ববিদ্যালয়, আজকের বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল। এই বিশ্ববিদ্যালয়টির ১০০ বছর পূর্ণ হওয়ায় এর ইতিহাস সুবিস্তৃত। স্বাভাবিকভাবেই গবেষকগণ এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করতে উৎসাহী হয়ে উঠেছেন। তো আমি আজকে মূলত শুরুতে আমি একটু বলতে চাই যে দুটো বিষয়কে সামনে রেখে আমি আজকের এই প্রবন্ধ রেডি করেছি। প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট কি ছিল। সাধারণত আমাদের মাঝে এই বিষয়টি প্রচলন আছে যে বঙ্গভঙ্গ রদের ফলে বিক্ষুব্ধ মুসলমানদেরকে তাদের ক্ষোভ প্রশমনের জন্যই লর্ড হার্ডিঞ্জ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েছিলেন। হ্যাঁ, এটির একটি ঐতিহাসিক ব্যাখ্যা আছে, অবশ্যই সত্য, কিন্তু প্রকৃত ইতিহাস বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে আরও পিছনে যেতে হবে। এর ইতিহাস অত্যন্ত সুগভীর। দ্বিতীয়ত, আরেকটি বিষয় গবেষকদের মধ্যে খুব কম আলোচনাই হয়। ইভেন ১০০ বছর পূর্তি উপলক্ষেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পাদিত বুক বেরিয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল চেতনা বা এর অন্যতম প্রধান উদ্দেশ্য কি ছিল সেই বিষয়টা গবেষকরা খুব কমই আলোচনা করেছেন। আমি আপনাদের মাঝে আজকে এই দুটো বিষয়কে সামনে রেখে আমার প্রবন্ধ তুলে ধরব। বিষয়টি দীর্ঘ, কিন্তু আসলে সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আজকের বক্তব্য আমি লিখিত আকারে নিয়ে এসেছি। আমি আপনাদের সামনে সেটা পাঠ করে শোনাচ্ছি। ১৯২১ সালের ১ জুলাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাথমিকভাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত ও বিজ্ঞানীদের মাধ্যমে কঠোর শিক্ষামান নিয়ন্ত্রণের প্রেক্ষাপটে এই বিশ্ববিদ্যালয় তখন প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বৃহত্তম সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়, যেখানে ৩৭,০০০-এর বেশি শিক্ষার্থী, ৮৩টি বিভাগ, ১৩টি ইনস্টিটিউট, ৫৬টি গবেষণা কেন্দ্র এবং প্রায় ২,০০০-এর মতো শিক্ষক রয়েছেন। ১ শতাব্দীরও বেশি সময় ধরে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও জাতীয় চেতনার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। স্বাভাবিকভাবেই এর ইতিহাস জুড়ে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে গবেষকগণ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন দিক, বিশেষ করে এর রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা সাংস্কৃতিক ইতিহাস নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর প্রধান উদ্দেশ্যগুলো নিয়ে গবেষকগণ তুলনামূলকভাবে কম আলোচনা করেছেন বলা যায়। সাধারণভাবে বলা হয় যে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের ফলে পূর্ববঙ্গের মুসলমানদের মধ্যে যে অসন্তোষ সৃষ্টি হয় তাকে প্রশমিত করার জন্য ব্রিটিশ সরকার ক্ষতিপূরণ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ব্যাখ্যার একটি ঐতিহাসিক ভিত্তি থাকলেও এটি সম্পূর্ণ ইতিহাস নয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ধারণা ১৯১১ সালে আকস্মিকভাবে জন্ম নেয়নি, বরং ১৯ শতকের শেষ ভাগ থেকেই বাংলার মুসলিম শিক্ষিত সমাজ উচ্চশিক্ষায় নিজেদের পশ্চাৎপদতা দূর করার জন্য পূর্ব বাংলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন। এই দাবি কেবল শিক্ষাগত ছিল না, এর সঙ্গে ছিল প্রশাসনিক প্রতিনিধিত্ব, আঞ্চলিক উন্নয়ন এবং পূর্ববঙ্গের মুসলমানদের সামাজিক অগ্রগতির প্রশ্ন। তাছাড়াও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলার ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষাকে একটি আধুনিক ও উচ্চমানের শিক্ষা কাঠামোতে রূপান্তর করা, যে বিষয়টিও গবেষকদের মধ্যে অনেকটা অনালোচিত বলা যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসে এটি লক্ষণীয় যে 20 শতকের শুরুতেই মুসলিম নেতৃত্বের দাবির মুখে ঔপনিবেশিক সরকার ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলোকে সংস্কারপূর্বক বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলস্বরূপ ভারত উপমহাদেশে প্রথমবারের মতো মাদ্রাসা শিক্ষার একাংশ 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে আধুনিক উচ্চশিক্ষায় পরিগণিত হয়। অতএব মাদ্রাসা শিক্ষার রূপান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং এই বিশ্ববিদ্যালয়ের গৌরবময় শতবর্ষ অতিক্রমণের প্রেক্ষাপটে এর প্রতিষ্ঠার ঐতিহাসিক পটভূমি নতুন করে পর্যালোচনার দাবি রাখে। ব্রিটিশ সরকার 1835 সালে এদেশে শিক্ষা বিস্তারের লক্ষ্যে মূলত উচ্চশিক্ষার নীতিকে গ্রহণ করেছিলেন, যা সমাজে প্রধানত উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। লর্ড ম্যাকলে কর্তৃক প্রবর্তিত সরকারের এই নীতি ফিল্ট্রেশন থিওরি নামে পরিচিত ছিল। এর ফলে 1835 সালে ব্রিটিশ প্রতিষ্ঠিত ঢাকা গভর্নমেন্ট স্কুল ছিল ভারত উপমহাদেশের প্রথম আধুনিক প্রতিষ্ঠান। বিষয়টি তৎকালীন পূর্ব বাংলার জনমানুষের ক্ষেত্রে আনন্দের হলেও পরবর্তীকালে সরকারি বেসরকারি পর্যায়ে দেশের অধিকাংশ স্কুল কলেজ রাজধানী কলকাতা কেন্দ্রিক স্থাপন শুরু হয়। 1853 সালের মধ্যে 14টি কলেজের পরিসংখ্যানে দেখা যায় একমাত্র ঢাকা কলেজ ব্যতীত 13টি কলেজই কলকাতা ও তার আশেপাশ অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে পূর্ব বাংলার জনগণ আধুনিক উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে পড়ে। বিশেষত এ অঞ্চলের জনসংখ্যার বৃহৎ অংশ মুসলমানদের পক্ষে ওই সকল প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগের সুযোগ ও আগ্রহ ছিল খুবই কম, কারণ অষ্টাদশ শতকের শেষ ভাগ ও 19 শতকের প্রথমার্ধে প্রধানত খ্রিস্টান মিশনারি ও দেশীয় হিন্দু সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত স্কুল কলেজগুলোতে নানা কারণে মুসলমানদের প্রবেশ ছিল না। তাছাড়াও কলকাতা নবজাগরণের কেন্দ্রবিন্দু হিন্দু কলেজ শুধুমাত্র উচ্চ বর্ণের হিন্দু শিক্ষার্থীদের জন্যই নির্ধারিত ছিল। শুধু তাই নয়, 1849 সালে সরকারিভাবে নারী শিক্ষার জন্য প্রথম প্রতিষ্ঠিত বেতন স্কুলও ছিল মুসলিম নারীদের জন্য নিষিদ্ধ। তাছাড়াও 1757 সালে মুসলিম রাজনৈতিক কর্তৃত্বের অবসান ঘটলে মুসলমানদের শাসন ক্ষমতারই শুধু পরিবর্তন ঘটেনি, তাদের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তিও তখন খুবই দুর্বল হয়ে পড়ে। তারা ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা এবং নতুন শিক্ষানীতির সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে সক্ষম হয়নি। নতুন শিক্ষানীতিতে তাদের ঐতিহ্যগত মাদ্রাসা শিক্ষা সরকারের পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত হয়। এর ফলে ব্রিটিশ সরকারের প্রধান সহযোগী হিন্দু সমাজেই আধুনিক শিক্ষার দ্রুত প্রসার ঘটে এবং তাদের মধ্যে 19 শতকের মধ্যভাগে নবজাগরণের সূচনা হয়। প্রকৃতপক্ষে বিত্তহীন মুসলমানদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও ছিল সীমিত। এজন্য তাদের শিক্ষা মূলত তৎকালীন সময়ে প্রাথমিক স্তরেই সীমাবদ্ধ ছিল। এর প্রেক্ষিতে স্কটিশ মিশনারি উইলিয়াম অ্যাডাম তার রিপোর্টে সরকারকে এদেশীয় জনগণের সুবিধার্থে উচ্চশিক্ষার পরিবর্তে প্রথম প্রাথমিক শিক্ষার দিকে নজর দিতে বলেছিলেন, কিন্তু লর্ড ব্যান্টিং ম্যাকলের উচ্চশিক্ষার নীতিকেই তখন বাস্তবায়ন করেন। সরকারের এই উচ্চশিক্ষার নীতির প্রেক্ষিতে 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ব্রিটিশ ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষার সূচনা হয়। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতেই এটি স্পষ্ট হয়ে ওঠে যে বাংলার মুসলিম সমাজ উচ্চশিক্ষায় বিশেষত হিন্দুদের তুলনায় বহুগুণে পিছিয়ে রয়েছে। যদিও 1854 সালে চার্লস উডের ডেসপাসির 37 নং ধারায় মুসলমানদের মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছিল, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় মুসলমানদের মাদ্রাসা শিক্ষাকে অন্তর্ভুক্ত করেনি। ফলে মিশনারি ও হিন্দুদের দ্বারা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোই কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়, যেগুলিতে পূর্ব থেকে মুসলমানদের অংশগ্রহণের সুযোগ ছিল না। 1871 সালের পরিশিক্ষার প্রতিবেদনে দেখা যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত আর্টস কলেজসমূহে 1287 জন শিক্ষার্থীর মধ্যে 1199 জনই ছিল হিন্দু এবং মুসলিম ছিল মাত্র 52 জন। ওই সময়ে 1866 থেকে 1871 সাল পর্যন্ত একই পরীক্ষায় 900 জন হিন্দু শিক্ষার্থী উত্তীর্ণ হয়,
যেখানে মুসলিম ছাত্র সংখ্যা ছিল মাত্র 11 জন। মুসলমানদের উচ্চশিক্ষার এই দুরবস্থা শুধু মিশনারি বা হিন্দুদের শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত ছিল না, এমনকি মহসিন ফান্ড দ্বারা পরিচালিত হুগলি কলেজও হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল। 1836 সালে কলেজটি প্রতিষ্ঠার শুরুতে হিন্দু শিক্ষার্থী ছিল 948 জন এবং মুসলিম ছিল মাত্র 31 জন। তো মুসলিম শিক্ষার এই পরিস্থিতি সরকারি বেসরকারি মহলে তখন ব্যাপকভাবে দৃষ্টিগোচর হয়। বিশেষত 1872 সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যার বিষয়টি প্রকাশ পেলে বাংলার মুসলমানদের নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে যেমন নানা বিতর্ক আলোচনা শুরু হয়, তেমনি তাদের শিক্ষার বিষয়টি গুরুত্ব লাভ করে। ওই সময়ের জনশিক্ষা পরিচালক মুসলমানদের দুরবস্থার জন্য সরকারকে তাদের শিক্ষার প্রতি মনোযোগ দেওয়ার জন্য তখন অনুরোধ করেন। এই অবস্থায় মুসলিম সমাজের পক্ষে নবাব আব্দুল লতিফ সরকারের নিকট প্রথম মাদ্রাসা শিক্ষার সংস্কার এবং মুসলমানদের উন্নতির জন্য কলকাতা মাদ্রাসাকে কলেজে রূপান্তরের দাবি জানান। ব্রিটিশ সিভিলিয়ান উইলিয়াম হান্টারও তার গ্রন্থ এবং ভারতীয় শিক্ষা কমিশনে এই সময় মুসলিম শিক্ষার দুরবস্থা নানাভাবে চিত্রায়িত করেন। এর প্রেক্ষিতে 1872 সালের পর থেকে সরকার মাদ্রাসা শিক্ষা সহ মুসলমানদের শিক্ষার উন্নতিতে বিভিন্ন পদক্ষেপ নিলেও বাস্তবে সেগুলো তেমন কার্যকর ছিল না বা উপযোগী ছিল না। এজন্য মুসলমানদের শিক্ষা বা বিশেষত মাদ্রাসা শিক্ষার্থীদের তেমন কোনো উপকারে আসেনি। এর প্রেক্ষিতে সৈয়দ আমির হুসাইন, সৈয়দ আমির আলী প্রমুখ নেতৃবৃন্দ মুসলমানদের জন্য পৃথক কলেজ প্রতিষ্ঠার দাবি তোলেন। 1899 সালে সর্বভারতীয় শিক্ষা সম্মেলনে আমির আলী কলেজের পরিবর্তে সর্বপ্রথম একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলেন। পরে তিনি 1903 সালে লন্ডন প্রবাসী ভারতীয় শিক্ষার্থীদের এক সমাবেশে কলকাতা বিশ্ববিদ্যালয়কে হিন্দু বিশ্ববিদ্যালয় বলে আখ্যায়িত করেন এবং মুসলমানদের জন্য তিনি আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এই সময় সাপ্তাহিক নবনূর পত্রিকার সম্পাদক সৈয়দ এমদাদ আলীও কলকাতা বিশ্ববিদ্যালয়কে হিন্দু বিশ্ববিদ্যালয় আখ্যায়িত করে মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন। কেননা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, ব্যবস্থাপনার ক্ষেত্রে মুসলমানদের বৈষম্যমূলক নীতি অনুসরণের পাশাপাশি পাঠ্যসূচিতে শুধুমাত্র হিন্দু বৌদ্ধ ধর্মীয় প্রভাব changeTV.press এক ফোঁটা হলুদ নেই।